পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 18। ঘড়ির কাঁটা তখন রাত 11টার ঘরে। সন্ধ্যার অপারেশন সাকসেসফুল হয়েছে। এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তাকে কেবিনে দিলে কমিউনিটির মাথায় সন্ধ্যার জ্ঞান ফিরে আসে। কেবিনের দুপাশে সন্ধ্যার ফ্রেন্ডরা লামিয়া, সাফা, জাবির, সাইফ দাঁড়ানো। সন্ধ্যাকে হসপিটালে আনার পরপরই যাদের নিয়াজ খবর দিয়েছে। জাবির, সাইফ ছেলে মানুষ বিধায় তাদের এত হসপিটালে আসতে কোনো প্রবলেম না হলেও লামিয়া আর সাফার আসতে বেশ কসরত করতে হয়েছে। কিন্তু তাতে কি, তাদের বন্ধুর মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে তারা জেনে শুনে কি করে ঘরে বসে থাকতো? নিয়াজ সন্ধ্যার ফ্রেন্ডদের ব্যাপারে বেশ ভালোই জানে, এজন্য ওদেরকেই সন্ধ্যার খবরটা দিয়েছে। কিন্তু বাড়িতে জানায়নি সন্ধ্যার কথা। উল্টো সন্ধ্যার ফ্রেন্ডদের মাধ্যমে জানিয়েছে সন্ধ্যা আজ তার এক ফ্রেন্ডের বাড়ি থাকবে। এটা নতুন নয়, এজন্য আসমানি নওয়ান নিশ্চিন্তে আছেন। সন্ধ্যা ঘরের চারপাশে চোখ বুলিয়ে সৃজনকে না দেখে সকলের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, আমার সৃজন, সৃজন কোথায়? সন্ধ্যার কথায় সকলের দৃষ্টি জুড়ে অসহায়ত্ব ঘিরে ধরে। নিয়াজ সহ সন্ধ্যার ফ্রেন্ড কেউ কোনো উত্তর দিতে পারে না। কি বলবে? তারা নিয়াজের কাছে শুনেছে সৃজনকে আকাশ দত্তক দিয়ে দিয়েছে। লামিয়া এগিয়ে এসে সন্ধ্যার পাশে বসে, বাহাত সন্ধ্যার কপালে রেখে বলে, তুই অসুস্থ, একটু শান্ত হ। সন্ধ্যা ভেজা কণ্ঠে বলে, আমি কিভাবে শান্ত হব? আমার বাচ্চা, আমার সৃজনকে ওই নিষ্ঠুর লোকটা আমার কোল থেকে কেড়ে নিয়ে গিয়েছে লামিয়া। এরপর সন্ধ্যা সাইফ আর জাবিরের দিকে চেয়ে বলে, তোরা আমার সৃজনকে এনে দিতে পারবি না জাবির? নিয়াজ ভাইয়া বলেছিল, ও খুব কাঁদছিল, তোরা একটু ওকে খুঁজে এনে দে আমার কাছে। সাইফ, জাবির দুজনের মাথা নিচু, চোখ দুটো লাল। সৃজন তাদের মাঝে নেই, অন্য মানুষের কাছে। এটা তারাই কেউ মানতে পারছে না। সন্ধ্যা মা হয়ে কি করে মানবে? সাইফ, জাবিরের থেকে উত্তর না পেয়ে সন্ধ্যার বড্ড অসহায় লাগে। উঠতে চাইলেও পারে না, পেটের কাছে লাগছে। সে দৃষ্টি আরেকটু ঘোরালে নিয়াজের দিকে চোখ পড়ে। সন্ধ্যা আগের চেয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, নিয়াজ ভাইয়া, আমার সৃজন কোথায় আপনি জানেন? বলুন না, আমার বাচ্চাটাকে আকাশ কার কাছে পাঠিয়ে দিয়েছে? নিয়াজ ঢোক গিলল, কিছু একটা ভেবে বলে, একটি লোক তোমাকে মোট 5 ব্যাগ রক্ত দিয়েছে। সৃজন হওয়ার সময় 4 ব্যাগ, আজ 1 ব্যাগ। লোকটি তোমার কে হয় সন্ধ্যা? নিয়াজের মুখে হঠাৎ এমন কথা শুনে সন্ধ্যা অবাক চোখে তাকায়। সন্ধ্যার সাথে সাথে তার ফ্রেন্ডরাও ভীষণ অবাক হয়। নিয়াজ আবারও বলে, একজন ব্যক্তি একসাথে 4 ব্যাগ রক্ত দিতে পারে না, কিন্তু সেই লোকটি দিয়েছিল। আমাদের হসপিটালের নার্সরা নিতে চায়নি বলে লোকটি তাদের হুমকি দিয়েছিল। সে তার লাইফ রিস্ক নিয়ে এতগুলো রক্ত দিয়েছিল। আর আজ তোমার জন্য 1 ব্যাগ রক্ত ম্যানেজ হয়ে গিয়েছিল, কিন্তু লোকটি নার্স দ্বারা জোর করিয়ে তার রক্ত পাঠিয়েছে আমার কাছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, সে সব সময় তার পরিচয় এমনকি মুখ ঢেকে রাখে। নার্সদের ভাষ্যমতে তার চোখের মণি দুটো সাদা। এখন তুমি বলো, এসব কি হচ্ছে সন্ধ্যা? সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। চোখের মণি সাদা? আজ তাকে গাড়ি করে আকাশের কাছে পৌঁছে দিয়েছিল। তার চোখের মণিও সাদা ছিল, মুখ ঢেকে রেখেছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সে একদম তার সেই ছেলেবেলার অধীরের মতো বিহেভ করছিল। তাকে তুই করে ডাকা, প্রাণ বলে ডাকা। আর এখন শুনছে ওই লোকটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার তার প্রাণ বাঁচাতে আসে। সন্ধ্যা সব কিছু এলোমেলো লাগে। সব ইঙ্গিত বলে দেয় লোকটি অধীর ভাইয়া, কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? সে আর তার ভাইয়া নিজ চোখে অধীর ভাইয়ার লাশ দেখেছে। মরা মানুষ কি করে বেঁচে উঠতে পারে? সন্ধ্যা ঢোক গিলল। সে ঠিক করলো আজকেই সে তার সৌম্য ভাইয়ার কাছে কথা বলবে এই নিয়ে। সৌম্য ভাইয়া অধীর ভাইয়ার ব্যাপারে কিছু না কিছু অবশ্যই বলতে পারবে। সন্ধ্যা নিয়াজের দিকে চেয়ে বলে, আমি তাকে চিনি না নিয়াজ ভাইয়া। নিয়াজের কাটকাট কথা, কিন্তু সে তোমাকে চেনে সন্ধ্যা। তুমিও নিশ্চয়ই ওকে চেনো। চিনে থাকলে প্লিজ বলো। সন্ধ্যা কি বলবে বুঝলো না। সে একবার বলতে চাইলো ওটা তার ছোটবেলার এক ভাই হতে পারে, কিন্তু বলল না। সে তো মরে গেছে, মরা মানুষকে সে কিভাবে বাঁচিয়ে তুলবে? কিন্তু সন্ধ্যার আরেকটি জিনিস ভেবে ভীষণ অবাক লাগলো, লোকটি আকাশ আর সৃজনের ব্যাপারেও সব জানে। অতঃপর সে বলে, নিয়াজ ভাইয়া, আমি তাকে সত্যিই চিনি না। তার সাথে আজ আমারও একবার দেখা হয়েছিল। বলেছিল সে নাকি ওবারের গাড়ি চালায়, তাই তার গাড়িতে উঠেছিলাম। এরপর অবাক হয়েছিলাম। উনি আমাকে বলেছিল আকাশ আমাকে বিয়ে করতে চায় প্রতিশোধ নেওয়ার জন্য। মাফিয়ারা নাকি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটাকে বেশি চুজ করে, কারণ সৌম্য ভাইয়া আকাশের বাবাকে খুন করেছে। এজন্য আকাশ নাকি আমাদের কাউকেই ছাড়বে না। কথাগুলো বলে সন্ধ্যা একটু দম ছাড়লো, হাঁপিয়ে গিয়েছে। সন্ধ্যার কথা শুনে সকলের চোখে মুখে বিস্ময় ভর করে।
যার মাঝে নিয়াজের বিস্ময়ের পরিমাণ 1000 গুণ বেশি। সাফা এগিয়ে এসে সন্ধ্যাকে একটু পানি খাওয়ায়। সন্ধ্যা নিজেকে সামলে আবারও বলে, নিয়াজ ভাইয়া, আপনি তো জানেন আমার সৌম্য ভাইয়া আকাশের বাবাকে খুন করেনি। তাহলে আকাশ কেন আজও এসব মিথ্যা বিশ্বাস করে বসে আছে? মনে না থাকুক, কিন্তু কারো বলা মিথ্যা কেন বিশ্বাস করে বলুন তো? কথাটা বলে সন্ধ্যা উত্তরের অপেক্ষা করে। সন্ধ্যার ফ্রেন্ডরাও সবাই নিয়াজের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। এই কথাটার উত্তর তারা আসলেই জানতে চায়। আকাশের স্মৃতি হারিয়ে যাওয়ার পর হঠাৎ আকাশের মাঝে সৌম্যর প্রতি এমন বিরূপ ধারণা কেন তৈরি হয়েছিল? এর উত্তর তাদের কারো কাছেই নেই। এদিকে নিয়াজ মনোযোগ দিয়ে সন্ধ্যার কথাগুলো শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। নিয়াজের কাজে সকলের মুখ থমথমে হয়ে যায়। মিনিট দুয়েক পর নিয়াজ হাতে করে একটি ল্যাপটপ নিয়ে সন্ধ্যার কেবিনে প্রবেশ করে। সন্ধ্যা সহ সকলে দেখতে পাবে এমন একটি জায়গায় ল্যাপটপটি রাখে। এরপর তাতে একটি পেন ড্রাইভ কানেক্ট করে। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে সকলের উদ্দেশ্যে বলে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। কথাটি বলে একটি ভিডিও ওপেন করে। ল্যাপটপের পাশে দাঁড়ায়। সকলে উৎসুক দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। সেখানে ভেসে ওঠে সৌম্যর ডান হাতে একটি ধারালো ছুরি, সামনে একটি চেয়ারে বেঁধে রাখা আকাশের বাবাকে। সৌম্য ছুরিটি হাতে নিয়ে এদিক ওদিক হাঁটতে থাকে আর কেমন করে যেন হাসে। হঠাৎই তার পা থেমে যায়, একদম আকাশের বাবার সামনে এসে দাঁড়ায়। হাতের ছুরিটি আকাশের বাবার থুতনি বরাবর রেখে রাগান্বিত স্বরে বলে, এত কষ্ট করে কি লাভ হলো? আমি আমার বোনও এত কায়দা করে তোদের বাড়ি ঢুকলাম, কিন্তু তুই তোর সম্পত্তি কোন গুহায় রেখেছিস যেন আমি আর আমার বোনও হাতের নাগালে না পাই। এবার তুই মর, এরপর আমি সব সম্পত্তি ঠিক করার আমার আর আমার বোনুর নামে করে নেব। শুনেছি তোর ছেলে অ্যাক্সিডেন্ট করে নাকি স্মৃতি হারিয়ে ফেলেছে। এবার আরও সুবিধা হবে। আমার বোনুকে তোর ছেলের বউয়ের পরিচয় দেব, সাথে আমার বোনুকে কয়েক মাসের প্রেগনেন্টও করে দেব, যাতে তোর ছেলে আমার বোনুকে কিছুতেই অস্বীকার করতে না পারে। আমার বোনুর স্বামী অন্য একজন, পেটে বাচ্চা থাকবে অন্য একজনের, কিন্তু তোর ছেলে এসবের ভাগিদার হয়ে যাবে। তোর বউ তো আমাকে আর আমার বোনুকে খুব ভালোবাসে, তাই কোনো প্রবলেম হবে না। সব সম্পত্তি এমনিতেই আমার আর আমার বোনুর নামে হয়ে যাবে, কিন্তু তুই বেঁচে থাকলে এটা সম্ভব নয়, তাই তুই মরে যা। আকাশের বাবা ভীত চোখে তাকায় সৌম্যর দিকে, অসহায় কণ্ঠে বলে, প্লিজ আমাকে মেরো না, প্লিজ। আরও অসহায়ভাবে রিকোয়েস্ট করলো, কিন্তু সৌম্য এক বিন্দু দয়া দেখালো না। তার হাতের ধারালো ছুরি আকাশের বাবার পেট বরাবর একেবারে ঢুকিয়ে দেয়। আকাশের বাবার চোখের মনি উল্টে আসে, চিৎকার করে ওঠে। তখনই ভিডিওটি বন্ধ হয়ে যায়। ভিডিওটি দেখে সকলে বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, একমাত্র নিয়াজ স্বাভাবিক। সন্ধ্যা ভাঙা স্বরে শব্দ করে বলে ওঠে, এটা আমার সৌম্য ভাইয়া নয়, আমার সৌম্য ভাইয়া কিছুতেই এমন নয়। নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে একটু হাসলো বোধহয়। সাহেব কিছু একটা ভেবে নিয়াজের দিকে চেয়ে বলে, ভিডিওতে সৌম্য ভাইয়া যা যা বলল, মনে হলো সব ঘটনা আকাশ ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর, অথচ আকাশ ভাইয়ার অ্যাক্সিডেন্টের আরও বছরখানেক আগেই আকাশ ভাইয়ার বাবা মারা গিয়েছে। নিয়াজ এবার সাইফের দিকে চেয়ে একটু জোরেই হেসে ফেলল। ডান হাত উঠিয়ে ইশারা করে আর বলে, সরি এভাবে হাসার জন্য। আসলে সন্ধ্যার এক্সপ্রেশন দেখে আমার হাসি পাচ্ছিল। ও এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিল স্ক্রিনে থাকা ব্যক্তিটি আসলেই সৌম্য। সাইফার জাবির স্বাভাবিক থাকলেও সন্ধ্যাসহ লামিয়া সাফা অবুঝ নয়নে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে বলে, ভিডিওটা কোথায় পেয়েছি জানো সন্ধ্যা? সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। নিয়াজ বলে, আকাশের কাছ থেকে এই পেন ড্রাইভ আমি আরও অনেক আগেই কালেক্ট করেছি। তুমি সব জানার পরও ভিডিওটি দেখে এক মুহূর্তের জন্য সত্যি ভেবে নিয়েছিলে। সেখানে আকাশ স্মৃতি হারিয়ে এরকম একটা ভিডিও দেখে যখন একটার পর একটা সত্যি প্রুফ পাচ্ছিল, তখন ওর এতদিনের রিয়াকশনটাকে খুব অস্বাভাবিক ছিল বলো? সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। মাথার ভেতর কেমন যেন চিনচিন করে উঠল। কি আকাশকে এমন ভিডিও দিয়েছিল? ভিডিওতে লোক দুটো একদম হুবহুব তার সৌম্য ভাই আর তার শ্বশুরের মতোই দেখতে। এটাই বা কিভাবে সম্ভব? নিয়াজ সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে বলে, আমি নিজেও জানি না এরা দুজন সৌম্য আর আঙ্কেলের মতো কি করে দেখতে হয়ে গেল, কিন্তু আমরা যেহেতু ঘটনা জানি সেহেতু এটাও জানি লোকগুলো ফেক। কিন্তু আকাশের পক্ষে এটা জানা সম্ভব নয়। আমার কথা বুঝেছো সন্ধ্যা? সন্ধ্যার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আজ আকাশের বলা প্রতিটি অদ্ভুত কথার মাঝে একটি কথা বারবার তার কানে বাজলো যেন, ওই যে গভীর সমুদ্রে হারিয়ে যাওয়া নিয়ে আকাশ যে উক্তিটি দিয়েছিল, তার অর্থ এবার আরও পরিষ্কার হলো। আকাশ না জেনে অনেক ভুল করেছে, আর তারা জেনে বুঝে আকাশকে দোষারোপ করে গিয়েছে। কিন্তু আকাশ এই কথাটা তো তখনই বলবে
যখন আকাশের স্মৃতি ফিরবে, অথচ আকাশের স্মৃতি তো ফেরেনি। তবে সন্ধ্যা ঢোক গিলল। নিয়াজ ল্যাপটপটি বন্ধ করে হাতে তুলে নেয়। সন্ধ্যার দিকে চেয়ে বলে, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছ এসবের পিছনে মাস্টার মাইন্ড কেউ একজন আছে। তোমাকে গুলিটাও হয়তো সেই করেছে। চিন্তা করো না সন্ধ্যা, সৃজন ভালো না থাকলেও নিরাপদে আছে। তুমি নিজের যত্ন নাও। আমি আশাবাদী সৃজনের সাথে তোমার খুব শীঘ্রই দেখা হবে। কথাটি বলে নিয়াজ কেবিন থেকে যেতে নিলে সাহেব বলে ওঠে, আপনি তখন আকাশ ভাইয়ার সাথে অদ্ভুত বিহেভ করেছেন। তখনকার আপনি আর এখন আপনির মাঝে অনেক তফাৎ। আমি চিনতে পারছি না। তখন আপনি আকাশ ভাইয়াকে দোষারোপ করে এখন সন্ধ্যাকে বলছেন সৃজন নিরাপদে আছে। নিয়াজের পা থেমে গিয়েছে অনেক আগেই। সাইফের বলা কথাগুলো শুনে একটু হাসল বোধহয়। উল্টো ঘুরে সাইফের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, আমার আর আকাশের মুখে উচ্চারিত প্রতিটি শব্দের পিছনে একটি করে যুক্তিসঙ্গত কারণ থাকে। আপাতত এটাই জেনে রাখো, সৃজন কারো কাছে দত্তক আছে। কথাটা বলতেই সন্ধ্যা অসহায় কণ্ঠে বলে ওঠে, নিয়াজ ভাইয়া। নিয়াজ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত গলায় বলে, তোমাকে এভাবে মানাচ্ছে না সন্ধ্যা। কথাটা বলে নিয়াজ বেরিয়ে যায় কেবিন থেকে। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, আমি কখনো আমার সৃজনকে ছাড়া থাকিনি, এখন কিভাবে থাকবো আল্লাহ। আমার আব্বা। লামিয়া আর সাফা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সাইফ আর জাবির ভাবুক হয়ে দাঁড়িয়ে আছে। জাবির মৃদুস্বরে বলে, আমার মনে হচ্ছে নিয়াজ ভাইয়া অনেক কিছু জানে। সাইফ সায় দেয়, আমারও, কিন্তু কোথাও একটা গোলমেলে লাগে। জাবির উত্তর করে, তা তো লাগবেই। আকাশ ভাইয়ার স্মৃতি যে ফেরে নাই মামা। আই গেজ, আকাশ ভাইয়ার স্মৃতি ফিরলেই সব প্রবলেম সলভ হয়ে যেত। সন্ধ্যা সাইফ আর জাবিরের কথোপকথন শুনে ঢোক গিলে বলে, আমার ওনাকে সন্দেহ হয়। সকলে সন্ধ্যার দিকে উৎসুক চোখে তাকায়। বলে, কি নিয়ে আর কাকে? আজ আকাশের বলা প্রতিটি কথা, আকাশের ফোনের রিংটোন, সব মিলিয়ে সন্ধ্যার মাথায় এলোমেলো লাগে। কিন্তু আকাশের কঠোরতার কথা ভাবতেই সন্ধ্যার অসহ্য অনুভূতি হয়। চোখ মুখ খিচে দুহাতে মুখ ঢেকে হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে, না না, কিছু নিয়ে না। আমার আকাশ হারিয়ে গেছে। উনি আমার আকাশ না। নিয়াজ হসপিটাল থেকে বেরিয়ে তার গাড়িতে বসতে যাচ্ছিল। তখনই চোখে পড়ে রাস্তার ওপাশে বায়ান আর শিমু সামনাসামনি দাঁড়ানো। মনে হচ্ছে শিমু কিছু নিয়ে বায়ানকে ভীষণ রিকোয়েস্ট করছে, কিন্তু বায়ান বিরক্ত হয়ে শিমুর সামনে দাঁড়িয়ে আছে। বারবার চলে যেতে চাইছে, কিন্তু শিমুর জোরাজুরির জন্য পারছে না। নিয়াজ দুজনের দৃশ্য দেখে ঢোক গিলল। ধীর পায়ে রাস্তা পার হয়ে রাস্তার অপর পাশ থেকে এপাশে এসে দাঁড়ালো। বায়ান আর শিমুর থেকে অল্প কিছু দূরত্ব রেখে দাঁড়িয়েছে। শিমু দুহাত জমা করে কেঁদে কেঁদে বলে, আকাশ ভাইয়া দেশে ফিরেছে। মা ভাইয়াকে বলে একবার আমার বিয়েটা সত্যি সত্যি দিয়ে দিবে প্লিজ। বায়ান, তুমি আমাকে বিয়ে করে নাও। বায়ানের চোখে মুখে বিরক্তি। শিমুর কান্না তার মাঝে বিন্দুমাত্র প্রভাব ফেললো বলে মনে হলো না। উল্টো রেগে বলে, আমি তোমার থেকে গুনে গুনে 5 বছরের বড়। আমাকে নাম ধরে ডাকতে তোমার লজ্জা করে না? বায়ানের কথা শিমু গায়ে মাখলো না। সে দুহাতের চোখ মুছে বলে, আমি তো তোমাকে ভালোবেসে নাম ধরে ডাকি। ভালোবাসলে লজ্জা রাখতে হয় না, বুঝেছ? আমি তোমাকে অনেক ভালোবাসি বায়ান। বায়ানের শক্ত কণ্ঠ, আমি তোমাকে ভালোবাসি না। এই কথাটা আর কয় হাজার দিন বলে তোমার এসব ফালতু পাগলামি বন্ধ করবে তুমি? শিমুর চোখ বেয়ে নোনাজল গড়ায়। বলে, তুমি যতদিন বাঁচবে ততদিন বলবো। আমি তো বলিনি আমাকে তোমার ভালোবাসতে হবে। তুমি শুধু আমাকে বিয়ে করে নাও। তুমি আমার নামে থাকো, আর কিছু চাই না আমার। কথা বলতে বলতে শিমু বায়ানের হাত ধরতে নিলে বায়ান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নেয়। রেগে বলে, তুমি একটা গায়ে পড়া মেয়ে, এসব মেয়ে আমার পছন্দ নয়। শিমু অসহায় কণ্ঠ, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে টাচ করতে চাই, আর কোনো ছেলের দিকে ফিরেও তাকাই না। তোমার বিশ্বাস না হলে আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করো, দেখো, ওরাও এটাই বলবে। বায়ান শীতল দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে বলে, আমিও শুধু আমার সকালকে টাচ করতে চাই, অন্য কারো দিকে ফিরেও তাকাই না। বিশ্বাস না হলে তুমি আজীবন ওয়েট করে থাকো, আর আমার আনসার শোনার জন্য প্রস্তুত থাকো। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমি শুধু সকালকেই ভালোবাসবো। যে জায়গায় ও বসার কথা ছিল সে জায়গায় আমি অন্য কাউকে বসাবো না। শিমুর দু চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। মাথা নিচু করে ফোপায়। কি আছো ওই মেয়ের মাঝে যা তার মাঝে নেই? আজ কত বছর হলো মেয়েটি মরে গেছে, তবুও বায়ান কেন ওকে ভুলতে পারে না? বায়ান সকালকে ভুলে না যাক, সে তো ভুলতে বলেনি। সে চায় বায়ান শুধু তাকে একটু সুযোগ দিক, কিন্তু বায়ান সেটুকুও করে না। কেন এমন করে বায়ান? শিমু আবারও বায়ানের হাত ধরলে এবার বায়ান আগের চেয়েও রেগে যায়। মেয়েটার জন্য সে আকাশের অফিসের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে।
তবুও রাস্তাঘাটে দেখলে এমনভাবে পাগলামি করে যেন ও শিমুকে ঠকিয়েছে। আর কথায় কথায় টাচ করা তো আছে। বায়ান এবার রাগ গেলতে না পেরে শিমুর কাঁধে হাত রেখে জোরে সোরে একটা ধাক্কা দেয়। শিমু পড়ে যেতে নিলে একটু দূরে দাঁড়ানো শিমুর ফ্রেন্ড দৌড়ে এসে শিমুকে সাপটে ধরে। এই দৃশ্য দেখে নিয়াজ রাগে ফুঁসতে ফুঁসতে পিছন থেকে তেড়ে আসে বায়ানের দিকে। বা হাতে বায়ানের শার্টের কলার ধরে দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হয় ওর সাথে এত বাজে বিহেভ করার? কথাটা বলতে বলতে নিয়াজ তার মুষ্টিবদ্ধ ডান হাত দ্বারা আঘাত করতে নেয় বায়ানকে। তখনই শিমু চেঁচিয়ে ওঠে, খবরদার, ওকে মারবেন না। নিয়াজের হাত থেমে যায়। বাদিকে ঘাড় ফিরিয়ে অবাক হয়ে দেখে শিমুকে। শিমু এগিয়ে এসে নিয়াজকে আদেশের সুরে বলে, ওর কলার ছাড়ুন বলছি। শিমুর এক কথায় বায়ানের কলার ধরে রাখা নিয়াজের হাত ঢিলে হয়ে গেল। মুষ্টিবদ্ধ ডান হাতটি ধীরে ধীরে নামিয়ে নেয় নিয়াজ। শিমু বায়ানের দিকে আরেকটু এগিয়ে এসে অসহায় কণ্ঠে বলে, বায়ান, তুমি আমাকে বিয়ে করবে বলো? তোমার মাকে একবার বলবে আমাদের কথা? নিয়াজ শিমুর দিকে চেয়ে দুপা পেছালো। বুকের বাঁ পাশটায় কি অসহনীয় ব্যথা হয়। গত 5 বছরের বেশি হয়ে গেল যাকে এত এত ভালোবেসে গেল, সেই মেয়েটির চোখে তার জন্য একটুও দয়াও নেই। অথচ যে ছেলেটা তাকে প্রতিনিয়ত ছুঁড়ে ফেলছে, সেই ছেলেটার কাছে বারবার ফিরে যাচ্ছে। কণ্ঠে কত নমনীয়তা মিশে। নিয়াজের চোখ দুটো টকটকে লাল, দৃষ্টি শিমুর বিধ্বস্ত মুখপানে। এদিকে বায়ান অসহায় চোখে চেয়ে আছে শিমুর দিকে। সে মেয়েটাকে এত ইগনোর করে, তবুও মেয়েটা বারবার তার কাছে আসে সেই এক আবদার নিয়ে। এমন কেন এই মেয়ে? বায়ান কিছুই বলল না। সে উল্টো ঘুরে দ্রুত পা চালায় জায়গাটি প্রস্থান করতে। বায়ানকে এভাবে চলে যেতে দেখে শিমুর বুক ফেটে কান্না আসে। সে শব্দ করে বলে, বায়ান, তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু মরে যাব। বায়ান ঢোক গিলল। সকালের লিখে যাওয়া সেই ছোট্ট চিঠির লেখাগুলোর দুটো লাইন চোখের সামনে জলজল করে ভাসে। বায়ান, জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি অন্য কারো হলে আমি খুব কষ্ট পাবো। কথাগুলো ভেবে বায়ানের চোখের কোণে নোনা পানি জমে। শুকনো ঢোক গিলে পায়ের গতি বাড়ায়। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয়। পিছন থেকে শিমু আরও খানিক কান্না মাখা গলায় কিছু কথা ভেসে আসলো। তবে বায়ান ফিরে তাকালো না। সে পারবে না তার সকালকে ভুলে আরেক নারীকে সে জায়গায় বসাতে। এটা তার দ্বারা কখনো সম্ভব নয়। ব্রায়ান অদৃশ্য হয়ে গেলে শিমুর দম বন্ধ লাগে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার। চোখ জোড়া অনবরত নোনা জল জমে। নিয়াজ নির্জীব দৃষ্টিতে শিমুকে দেখে। নিজের উপর উপহাস করে হাসে। তার ভাগ্য, এই ফুলের মতো মেয়েটিকে নিয়ে কত শত স্বপ্ন সাজিয়েছে এই মনের ঘরে। সেই মেয়ে দিনরাত আরেক ছেলের জন্য তার সামনেই কত পাগলামি করে। শিমুর ফ্রেন্ড এগিয়ে এসে শিমুকে টেনে নিয়ে যেতে থাকে উল্টো পথে। শিমু ধীরে ধীরে এগোয়, মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। কিছু দূর এগিয়ে গিয়ে শিমুকে তার বাড়ির গাড়িতে বসিয়ে দেয় তার ফ্রেন্ড। সাথে সেও উঠে বসে। এরপর ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। শিমু মূলত ফ্রেন্ডকে নিয়ে কেনাকাটা করতে এসেছিল। বাড়ি থেকে আসতে দিয়েছিল সাথে ফ্রেন্ড আর বাড়ির গাড়ি নেওয়ায়। কিন্তু হসপিটালের কাছে বায়ানকে দেখে শিমু দৌড়ে বেরিয়ে আসে। সেই কখন থেকে বায়ানের সাথে পাগলামি করছিল কে জানে। নিয়াজ শিমুদের চলন্ত গাড়ির পানে একধানে চেয়ে রইল। কখন চোখ জোড়া ঝাপসা হয়ে এলো টের পেল না। বুকে অসহনীয় ব্যথার পরিমাণটা তরতর করে বেড়ে গিয়েছে। আস্তে করে সামনে দুপা বাড়ালো। অসহায় দৃষ্টি শিমুদের অদৃশ্য হওয়ার পথে গাড়িটির দিকে, যে গাড়িতে তার স্বপ্নের নারী বসে আছে। কিন্তু সেই স্বপ্নের নারী স্বপ্নেই থেকে যাবে, সে কখনো বাস্তব হবে না। দুপুরের পর থেকে ইরা সৌম্যর জন্য ওয়েট করছে। সাইফ জাবির তাকে জানিয়েছে সৌম্যকে নিয়ে তারা ফিরছে। কিন্তু রাত 12টা বাজতে চলল, সৌম্যর বাড়ি ফেরার নাম গন্ধ নেই। ইরা চিন্তা ভর্তি মাথা নিয়ে রাতে আবারও সন্ধ্যাকে কল করে। সন্ধ্যাকে না পেয়ে সাইফের নাম্বারে কল করলে তারা জানায় সৌম্যকে তারা বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়েছে। সৌম্য হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, টিউশনেও যেতে পারে, এজন্য হয়তো আসতে লেট হচ্ছে। এরা মনে ছিল, কিন্তু তাই বলে এত রাত করবে ফিরতে? এমনি দিনেও তো সৌম্য বাড়ি ফিরতে এত লেট করে না। আর আজ তাকে এভাবে কাঁদিয়ে রেখে গেল। জেল থেকে ছাড়া পেয়ে তো সৌম্য সবার আগে বাড়ি ফিরত। এটাই তো সৌম্য। সে সৌম্যকে খুব ভালো করে চেনে। তবে এখনো কেন ফিরছে না সৌম্য? ওর কি আবার কোনো বিপদ হলো? এরা ভাবতে পারে না। টেনশনে মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। সৌম্যর কাছে ফোনটাও নেই, এজন্য সে সৌম্যর সাথে যোগাযোগও করতে পারছে না। এরা না পেরে আবারও জাবিরের নাম্বারে কল করতে নেয়। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। শব্দ পেয়ে এরা দ্রুত দরজার দিকে তাকায়। এত রাতে সৌম্য ছাড়া আর কেউ আসবে না। ভাবনা অনুযায়ী এরা তার হাতের ফোন রেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে দরজার ছিটকিনি খুলে দেয়। দৃষ্টি আটকায় সামনে দাঁড়ানো বিধ্বস্ত সৌম্যতে।
সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে সৌম্যর বুকে। ফুপিয়ে ওঠে মেয়েটা। শক্ত করে সৌম্যকে জড়িয়ে ধরে ফোপানো কণ্ঠে বলে, এত দেরি করলে কেন? আমি অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আবারও তোমার কোনো বিপদ হয়েছে। এটুকু বলে ইরা সৌম্যকে ছেড়ে মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়। ডান হাত সৌম্যর গালে রেখে ভাঙা গলায় বলে, এত দেরি হলো কেন বাসায় ফিরতে? কোথায় গিয়েছিলে? সৌম্য নির্বিকার চিত্তে ইরার কান্না ভেজা মুখটার দিকে চেয়ে আছে। মুখে কোনো রা নেই, নেই দৃষ্টির নড়াচড়া। এরা সৌম্যর চোখ দুটো খেয়াল করলে দেখল সৌম্যর দু চোখ ভীষণ লাল হয়ে আছে। সে ডান হাত সৌম্যর গাল থেকে সরিয়ে সৌম্যর কপালে রেখে চিন্তিত কণ্ঠে বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? সৌম্য নিশ্চুপ। এরা সৌম্যকে এমন চুপচাপ দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না কেন? এবারেও সৌম্যকে চুপ দেখে ইরা সৌম্যর শুকনো মুখটার দিকে চেয়ে মলিন গলায় বলে, কি হয়েছে তোমার বলো? এমন চুপ হয়ে গেছো কেন? হঠাৎই সৌম্য তার বাঁ হাত ইরার শাড়ির আঁচলের ফাঁকি নিয়ে ইরার পেট শক্ত থাবার ন্যায় খামচে ধরে। ইরা কেঁপে ওঠে, তাকায় সৌম্যর পানে। সৌম্য চোয়াল শক্ত করে বলে, কয় মাস চলে যেন? 4 মাস, রাইট? সৌম্যর কথাটা কানে আসতে ইরা বিদ্যুৎ শক খাওয়ার মতন কেঁপে ওঠে। বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। চোখে মুখে ভীতি জড়ো হয়। শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলতে নাই সৌম্য, আমি আসলে তোমাকে বাবা। বাকিটুকু শেষ করতে দেয় না সৌম্য। বা হাতে ইরার ডান গালে কষিয়ে একটা চড় মারে। হঠাৎ আক্রমণের জন্য এরা মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাদিকে হুমড়ে খেয়ে পড়ে মেঝেতে। জীবনে প্রথম সৌম্যর হাতে এবং দাবান মার্কা চড় খেয়ে যেমনই মাথা ভন ভন করে ওঠে, তেমনি বিস্ময়ে হতবাক হয়ে যায়। চোখ দুটো ভরে ওঠে। ভাবনার মাঝেই সৌম্য বড় বড় পায়ে এগিয়ে এসে ইরার সামনে হাঁটু মুড়ে বসে। বা হাতে ইরার চুল টেনে ধরে ইরার মুখ তার মুখ বরাবর এনে রাগান্বিত স্বরে বলে, আমাকে বাবা বানাবি? এত শখ আমাকে বাবা বানানোর? কিভাবে বানাবি? তুই মা না হয়ে আমাকে একা একা বাবা বানাবি? এত স্পর্ধা তোর ইরাবতী, এতটা? ইরা সৌম্যকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। দু চোখ বেয়ে নোনা জল গড়ায়। সৌম্য ডান হাতে ইরার গাল চেপে ধরে বলে, ডক্টর বলেছিল তুই কনসিভ করলে বাঁচবি না। জানতি না তুই? বল বল, জানতি না? ইরা কান্না মাখা গলায় কাপা কণ্ঠে বলে, আমার অংশ তো বাঁচবে, তুমি বাবা হতে পারবে, আমার বাঁচা মরা। এবারেও সৌম্য ইরাকে কথা শেষ করতে দিল না। রাগে কাঁপতে কাঁপতে ইরার একই গালে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যাওয়ার আগেই সৌম্য ইরাকে নিজের সাথে চেপে ধরে। ডান হাতে গাল চেপে ইরার মুখ নিজের দিকে করে রাখে। ইরা ফোপায়। নিভু নিভু চোখে তাকায় সৌম্যর দিকে। সৌম্য কান্নারত ইরার দিকে চেয়ে ঢোক গিলে বলে, আমি বাবা হতে না পারলে শুধু একটু কষ্ট পেতাম, একটুখানি দুঃখ পেতাম, আর তোকে হারিয়ে আমি জীবন্ত লাশ হয়ে যাব। অথচ তুই জেনে শুনে আমার এই ভয়াবহ পরিণতি দিতে এত আয়োজন করলি ইরাবতী। সৌম্যর গলা ধরে আসে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ইরা ফুপিয়ে কাঁধে। সে কি করে বোঝাবে? সে যখন সৌম্যর সাথে বাইরে যেত, সৌম্যর দৃষ্টি ছোট বাচ্চা মেয়েগুলোর দিকে পড়ে থাকতো। কি অসহায় থাকতো সে দৃষ্টিজোড়া। এরা কতদিন একা একা কেঁদেছে সে সৌম্যকে বাবা বানাতে পারবে না ভেবে। কিন্তু এভাবে কতদিন সে সৌম্যর ওই অসহায়ত্বে ঘেরা দৃষ্টি দিনের পর দিন উপেক্ষা করতে পারেনি। সৌম্য ইরাকে ছেড়ে মেঝেতে পা ছড়িয়ে বসে। কান্নারত ইরার পানে মলিন মুখে চেয়ে থাকে। এই মেয়েটা নাকি আর কয়দিন পর আর এই পৃথিবীতে নিঃশ্বাস নেবে না। এটাও তার ভাগ্যে ছিল। দুর্ভাগ্য হলে এতটা হয় বুঝি? এমন ভাগ্য আল্লাহ তার শত্রুর না দিক। সৌম্য অসহায় কণ্ঠে বলে, তুই এত স্বার্থপর কেন ইরাবতী? আমাকে আর কত পরীক্ষা দিতে হবে? এই দুর্ভাগ্যের খাতার সমাপ্তি কোথায়? এরা তাকায় সৌম্যর পানে। ধীরে ধীরে সৌম্যর দিকে এগিয়ে এসে সৌম্যকে ঘেঁষে বসে। দুহাতে সৌম্যর শার্ট আটকে ধরে সৌম্যর বুক বরাবর মুখ রেখে মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কিছু বলতে নেয়। তার আগেই সৌম্য ইরার দিকে চেয়ে বিদ্রুপ স্বরে বলে, মরার জন্যই তো 4 মাসের বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস। আসলে আমাকে সবাই মিলে এত দুঃখ দিয়েও ভাঙতে পারছিলি না তো। এজন্য তুই আমাকে পুরোপুরি ভাঙতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিস। তুই সফল ইরাবতী, খুশি হয়েছিস তো? কথাটা বলতে গিয়ে সৌম্যর ডান চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল টুপ করে এরার বাম গালের উপর পড়ে। এরা অনবরত দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায় সে কিছু বলতে চায়, কিন্তু কান্নার ফলে কিছু বলতেও পারছে না। সৌম্য ঢোক গিলে আবারও বলে, মরে তুই যাবি, কিন্তু তার আগে আমিই মরে যাব। তুই মরে গিয়ে আমাকে চিরকাল যে শাস্তি দিতে চেয়েছিলে, তুই নিজেই না হয় কয়েক মাস সেই শাস্তির স্বাদ গ্রহণ কর। কথাটা বলে সৌম্য ইরাকে ঠেলে সরিয়ে দেয়। ইরা চোখ বড় বড় করে তাকায়। সে কিছু বোঝার আগেই সৌম্য বসা থেকে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রুমের বাইরে চলে যায়।
এরা দ্রুত উঠে দৌড়ে যায় সৌম্যর পিছু পিছু, কিন্তু সে ঘর থেকে বেরোতে পারল না। তার আগেই সৌম্য ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দিয়েছে। এরা দরজায় জোরে জোরে থাপ্পড় দেয়, শব্দ করে কেঁদে দিয়ে বলে, সৌম্য দরজা খোল, সৌম্য দাঁড়াও, কোথাও যাবে না তুমি। সৌম্য বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে বাড়ির বাইরের দিকে এলোমেলো পায়ে হাঁটতে থাকে। ডান হাতে শার্টের হাত দ্বারা চোখ মুছে নেয়। বুকটা জ্বলছে খুব। জন্মের পর থেকে আজ পর্যন্ত একটুখানি সুখের আশায় তার সারাটি জীবন কেটে গেল, অথচ সুখ স্বাধীন প্রজাপতির ন্যায় তার হাত থেকে বরাবরের মতোই আবারও উড়ে গেল। ওই তো বাংলায় যাকে বলে চরম অভাগা। এরা কাঁদতে কাঁদতে দরজায় হেলান দিয়ে বসে পড়েছে। কোথায় চলে যাবে সৌম্য? সে সৌম্যকে ছাড়া কি করে থাকবে? অসহায় কণ্ঠ অস্পষ্ট স্বরে বিড়বিড়িয়ে আওড়ায়, আমায় ক্ষমা করো, ফিরে এসো সৌম্য। ঘুম ভাঙার পর থেকে সৃজন চিৎকার করে কাঁদছে। কারণটা অবশ্যই তার মা। এর আগে কখনো মায়ের থেকে টানা এতক্ষণ দূরে থাকেনি। বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি করে কাঁদছে, থেকে থেকে মামা করে ডাকছে। মায়ের বুক ছাড়া এই কান্না বোধহয় থামবে না। বেডের পাশে দাঁড়ানো আকাশ, যার দৃষ্টি জুড়ে অসহায়ত্বে ভরপুর। সে যতবার সৃজনকে কোলে নিতে গিয়েছে ততবার সৃজনের কান্নার বেগ বেড়েছে। আকাশ ভয় পেয়ে সৃজনকে কোলে নেওয়ার সাহসই করতে পারেনি তখন থেকে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সৃজন কাঁদতে কাঁদতে শোয়া থেকে উঠে দাঁড়ায়। আকাশের দিকে তেড়ে এসে ছোট ছোট দু হাতে আকাশকে সমানে থাপ্পড় দেয় আর কেঁদে কেঁদে বলে, পুচা বাতাস বাবু, মা কাছে নিয়ে যায় না, তোমাকে একদম মেলে ফেলবো আমি। সৃজন এতক্ষণ কান্নার মাঝে নিজের গায়ের কাপড় নিজেই টেনে টেনে খুলে ফেলছে। রেগে এমন কাজ করছে। তাকে কেন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না, এই জন্যই তার রাগ। আকাশ ডান হাত বাড়িয়ে সৃজনের শরীর চেক করলে দেখল শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ করে এসির কি যে প্রবলেম হয়েছে, এজন্য বেশি প্রবলেম হচ্ছে। আকাশ ব্যস্ত হাতে তার শার্টের বোতামগুলো খুলে কান্নারত সৃজনকে জোর করে তার উন্মুক্ত বুকে জড়িয়ে নিয়ে শার্ট আর কোট দ্বারা সৃজনের ঠান্ডা শরীর ঢেকে নেয়। সৃজন আবারও চিৎকার করে কেঁদে ওঠে। আকাশ সৃজনকে তার বুকে শক্ত করে ধরে রাখল। সৃজন রাগে রাগে আকাশের গলায় শক্ত করে দাঁত বসায়। আকাশের মাঝে তেমন কোনো ভাবান্তর হলো না। সে সৃজনকে এভাবে ধরে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে আকাশ এক জায়গায় হাঁটু গেড়ে বসে। সামনে একটি বড়সড় অ্যাকুরিয়াম, যেখানে রং বেরঙের আলো, ফলে পানিও বিভিন্ন কালারের দেখাচ্ছে। সেই পানিতে ছোট বড় অনেক মাছ ছুটাছুটি করছে। আকাশ ডান হাত আলতো করে সৃজনের চুলের ভাঁজে চালায়। ধীরে ধীরে সৃজনের কান্নার বেগ কমে আসে। আকাশের গলায় যে কামড়ে ধরেছিল সেটাও ছেড়ে দেয়। দৃষ্টি রং বেরঙের আলোয় ভরা অ্যাকোরিয়ামে পড়লে কান্না একেবারে থেমে যায়। ধীরে ধীরে মাথা তুলে অ্যাকোরিয়ামের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, ইটা কি? আকাশ তাকায় সৃজনের দিকে। সৃজনের চুলের ভাঁজ থেকে তার ডান হাত সরিয়ে সৃজনের ভেজা মুখ মুছে দিয়ে অতি যত্নের সাথে। এরপর সৃজনকে সহ আকাশ আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে একপাশে চুপ করে থাকা একটি বড় মাছ বরাবর তার ডান হাতের একটু আঙুল তাক করে বলে, এটা মাছের মা। সৃজন আকাশের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে বলে, ওটা মাছের মা? আকাশ ছোট্ট করে বলে, হুম। এরপর আকাশ একটি ছোট্ট মাছের দিকে আঙুল তাক করে বলে, আর এটা মাছের বাচ্চা, একদম তোমার মতো। ওর মা ওই পাশে কাজ করছে, তাই ও চুপ করে আছে। সৃজন চট করে বলে, আমার মাও কাজ করছে? সাথে সাথে আকাশ সৃজনের দিকে ফিরে তাকায়, মৃদু হেসে বলে, তোমার মা কাজ করছে। কাজ করার সময় বাচ্চারা কাঁদলে মায়েরা কষ্ট পায়। তোমার মা কাজ করছে, কিন্তু তুমি কাঁদছ, তাই তোমার মাও কষ্ট পাচ্ছে। কষ্ট মানে যে ভালো থাকা নয়, এটা সৃজন বেশ বুঝে। সে আবারও কান্নামাখা গলায় বলে, আমি মা কাছে যাব। আকাশ সৃজনকে নিয়ে মেঝেতে লেপ্টে বসে। কোর্টের মাঝে সৃজনকে জড়িয়ে রেখে বলে, মায়ের কাজ শেষ হলে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। সৃজন গোল গোল চোখে চেয়ে বলে, মায়ের কাজ কখন শেষ হবে? আকাশ মলিন মুখে সৃজনের ফোলা ফোলা ফর্সা লাল মুখটা দেখল। এত মা পাগল ছেলে, কথাটা ভেবে আকাশ একটু হাসলো বোধহয়। মৃদুস্বরে জিজ্ঞেস করে, তুমি তোমার বাবাকে চেনো? সৃজন অবুঝ নয়নে চেয়ে বলে, না। বাবাল্লা দেখতে কি মনে হয়? আকাশ ঢোক গিলে বলে, তুমি দেখতে চাও? সৃজন মাথা উপর নিচ করে বলে, হুঁ, বাবাকে দেখতে চাই, দেখতে চাই। আকাশ মৃদু হেসে বলে, আমি তোমাকে দেখাবো, কিন্তু তার আগে আমার সব কথা শুনতে হবে। শুনবে? সৃজন আবারও মাথা উপর নিচ করে বলে, হুঁ, শুনবো। কি শুনতে হবে? আকাশ সৃজনের কপালে একটা চুমু খেয়ে বলে, আর কান্না করা যাবে না, সব সময় হাসতে হবে। সৃজন ভাবুক হয়। এরপর সে হামাগুড়ির মতো করে আকাশের বুক থেকে একটু উপর দিকে উঠে আকাশের অনুকরণ করে আকাশের কপালে একটা চুমু খায়। আকাশের শরীর শিরশির করে ওঠে।
অদ্ভুত দৃষ্টিতে তাকায় সৃজনের দিকে। এদিকে সৃজন কাজটি করে তার ডান হাত মুষ্টিবদ্ধ করে আকাশের সামনে ধরে দুটো আঙুল পরপর খুলে বলে, আত্মা আত্মা, এখন কালে আজবো, তাইলে তুমি আমাকে মা কাছে নিয়ে যাবা আর বাবা কি দেখাবা, বুঝছো বাতাস বাবু? কথাটা বলে সৃজন আকাশের দিকে তাকিয়ে দুহাতে তালি দেয়, শব্দ করে হাসে। আকাশ স্থির দৃষ্টিতে চেয়ে আছে হাস্যোজ্জ্বল সৃজনের দিকে। অজান্তেই তার ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে ওঠে।